সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, অনেকটা আমাদের সবার অগোচরে। দীর্ঘ 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে ইরান। ঘটনাটা ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায়। গতকাল আমি রাতের যে ভিডিওতে কথা বলেছিলাম, এই ঘটনার আদ্যোপান্ত পরে আমি যা জানলাম তা হচ্ছে ইরানের বেসামরিক বিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে ইরান মূলত ইয়েমেনের উপর থেকে 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে। ইরানের বিমান যখন পাঠায় তখন কিন্তু সৌদি আরব যুদ্ধ বিমান পাঠিয়েছিল ইরানের বিমানকে ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দিতে। তখন ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর আমাদের সবার অগোচরে একটি বড় ঘটনা নীরবে ঘটে গেল। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে সমস্ত যুদ্ধ বিগ্রহ আলাপ আলোচনা যত যা কিছু গড়াপেটা, এই সমস্ত সবকিছুর ভেতরের একটি অংশ বটে। সেক্ষেত্রে ইরানের এই বিমান ইয়েমেনে পাঠানো এবং ইয়েমেন থেকে আবার যাত্রী নিয়ে তেহরানে ফিরে যাওয়া, এই ঘটনার নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে চলমান পরিবর্তন, এই পরিবর্তনের সাথে নতুন করে আরেকটি পালক যোগ হলো। সুপ্রিয় দর্শক, আমি এই বিষয়টি নিয়ে একেবারে আদ্যোপান্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কবে ইয়েমেনের উপর সৌদি জোট অবরোধ আরোপ করেছিল, আকাশ অবরোধ, স্থল অবরোধ, সমুদ্র অবরোধ, এবং কিভাবে সেগুলো ভাঙছে, সেগুলোর কি পরিস্থিতি, এবং আসলে এই যে বর্তমানে চলমান পরিবর্তনের ধারা, এই পরিবর্তনের ধারায় সেগুলো কোথায় গিয়ে শেষ হতে পারে, এর বিস্তারিত বর্ণনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 2014 সালের 20 সেপ্টেম্বর তখন ইয়েমেনে মারাত্মক ডামাডোল, রাজনৈতিক ডামাডোল। আলী আবদুল্লাহ সালেহ তখনও বেঁচে আছেন, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। আলী আবদুল্লাহ সালেহকে কিন্তু দীর্ঘদিন সৌদি আরব, আরব বিশ্ব এবং আমেরিকা সমর্থন করে এসেছে। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে এই আলী আবদুল্লাহ সালেহ হুতিদের পক্ষে চলে যায়। এরপরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। এই যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল, ডামাডোল, পট পরিবর্তন, অনেক কিছুর ভেতরে 2014 সালের 21 সেপ্টেম্বর হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এবং সানা দখল করে নেওয়ার পরে আলটিমেটলি সানার আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু হুতিদের নিয়ন্ত্রণে থাকে। যে দেশের রাজধানী এবং সেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যাদের নিয়ন্ত্রণে থাকে, তারাই মূলত ক্ষমতায় থাকে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে হুতিরা ইয়েমেনের ক্ষমতার মূল নিয়ন্ত্রক হয়ে পড়ে। কিন্তু বিষয়টি আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব থেকে শুরু করে তার মিত্রদের কারোরই ভালো লাগেনি। তখন এই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যে ইয়েমেনের বিরুদ্ধে একটা জোট পাকিয়ে যুদ্ধ শুরু করা। এইভাবে একটা পরিকল্পনার আওতায় 2015 সালের 26শে মার্চ ইয়েমেনের উপর যুদ্ধ চাপিয়ে দেয় সৌদি জোট। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং সুদান, এই 6 দেশ এক জোট বেঁধে শুরু করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু 2016 সালের দিক থেকে কাতারের সাথে সৌদি আরব আমিরাত, এদের দ্বন্দ্ব বেশ প্রকাশ্য রূপ লাভ করে। মিডল ইস্টের অন্যান্য ঘটনা, বিশেষ করে ফিলিস্তিন, হিজবুল্লাহ, লেবানন, ইরান, এই সমস্ত প্রসঙ্গে। এরপরে আস্তে আস্তে কাতার এই যুদ্ধ থেকে বেরিয়ে যায় সবার আগে। 2015 সালের 26শে মার্চ যখন ইয়েমেনের উপর হামলা চালায়, সেই অভিযানের নাম, সামরিক অভিযানের নাম দেয় অপারেশন ডিসাইসিভ স্টর্ম। সৌদি নেতৃত্বে এই অভিযান শুরু করে, এই সামরিক হামলা শুরু করে ইয়েমেনের উপর। একই দিন একদম বিমান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করে
ইয়েমেনের আকাশে নো ফ্লাই জোন কার্যকর করে সৌদি জোট। সৌদি জোটের অনুমতি ছাড়া কোনো বিমান ইয়েমেনের আকাশে প্রবেশ করতে পারবে না, এটা ছিল নো ফ্লাই জোনের মূল কথা। এরপরে 2015 সালের 9 এপ্রিল 26শে মার্চ যুদ্ধ শুরু করে। 9 এপ্রিল অর্থাৎ 2 সপ্তাহ পরে বলা যায়, ইরান একটি বেসামরিক বিমান পাঠায় সানাই, কিন্তু সেই বিমানকে ল্যান্ড করতে দেয়া হয় না, বাধা দেয়া হয়। শুধু তাই না, সেই বিমান ল্যান্ড যাতে করতে না পারে সেজন্য সানা বিমানবন্দরের উপরে সৌদি জোট ব্যাপকভাবে বোমা হামলা চালায় এবং বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 2016 সালের 9 আগস্ট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক বিমানের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে, তার মানে অবরোধটা আরো শক্ত করে। এরপরে 2017 সালের 6 নভেম্বর, এই দিন হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে পড়লে সৌদি আরব ইয়েমেনের উপরে আকাশ, স্থল এবং সমুদ্র এই 3 ধরনের অবরোধ আরোপ করে। অর্থাৎ আকাশপথে অবরোধ, কোনো রকমের কোনো বিমান ইয়েমেনের আকাশে ঢুকবে না, ইয়েমেনের স্থলপথে কেউ যেতে পারবে, অর্থাৎ ইয়েমেনকে কার্যত সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এবং ইয়েমেনের সমুদ্র দিয়ে কেউ কিছু পাঠাতে পারবে না, কোনো কিছু ইয়েমেন বিদেশেও বিক্রি করতে পারবে না। তার মানে ইয়েমেনের উপরে প্রচন্ড রকমের অবরোধ আরোপ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়েমেন একটা দরিদ্র দেশ, তারা যদি কোনো কিছু আনতে না পারে বা কোনো কিছু বাইরে পাঠাতে না পারে তাহলে চলে কি করে? তার উপরে তো সৌদি জোট 6টা দেশ তাদের উপর হামলা করছে, এবং আমি তো বলি এই সৌদি জোট ইয়েমেনের বিরুদ্ধে হামলা করেছে আমরা বাইরে থেকে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে ভেতরে আমেরিকান পাইলটরা, ইসরায়েলি পাইলটরা বা ব্রিটিশ পাইলটরা যে আরো বেশি কার্যকর হামলা চালানোর জন্য বিমান হামলা চালায়নি, অর্থাৎ ওই হামলাগুলোতে বিদেশি পাইলটরা যে অংশ নেয়নি তার নিশ্চয়তা কোথায়? কারণ সৌদি আরবে ব্রিটিশ এবং আমেরিকান সেনা আছে, তারা তো অংশ নিতেই পারে। তাহলে সেক্ষেত্রে একথা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে শুধুমাত্র ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট সামরিক অভিযান চালিয়েছে, হামলা চালিয়েছে, যুদ্ধ চালিয়েছে, তাতে বরং অনেকেই জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 2017 সালের 23 থেকে 25 নভেম্বর এই 2 দিনের ভেতরে আন্তর্জাতিক চাপের কারণে সৌদি আরব ইয়েমেনের উপর থেকে নিষেধাজ্ঞা সামান্য শিথিল করে, এই রকম যে আন্তর্জাতিক অঙ্গন থেকে পাঠানো মানবিক সহায়তা বহনকারী বিমান সারা বিমানবন্দরে নামতে পারবে। মানবিক সহায়তা মানে ওষুধপত্র, ত্রাণ, হয়তো কিছু কাপড় চোপড়, খাদ্য খাবার, জরুরি খাবার, এই সমস্ত। এই যে দীর্ঘ সময় ইয়েমেনের উপর অবরোধ থাকলো, বিমান অবরোধ, নৌ অবরোধ অর্থাৎ সমুদ্র অবরোধ, স্থল অবরোধ, কেউ বের হতে পারবে না, কেউ আসতেও পারবে না ভেতরে। তাহলে ইয়েমেনের কোনো রোগী, অসুস্থ মানুষ যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন ছিল, তারা কি করবে? তাদের কাউকে কোথাও নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং সৌদি আরব ইয়েমেনের উপর এত বেশি হামলা চালিয়েছিল সৌদি জোট যে ইয়েমেনের ক্লিনিক, হাসপাতাল, বীমা প্রতিষ্ঠান একেবারে সব ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে তখন। এই অবস্থায় 2020 সালের 3 ফেব্রুয়ারি প্রথমবারের মতো মানবিক মার্সি ফ্লাইট ইয়েমেন থেকে জর্ডানে যায়। তাতে অনেক অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয় জর্ডানে, সানা থেকে জর্ডানে নেওয়া হয়। এটা হলো মার্সি ফ্লাইট, করুণা ফ্লাইট, করুণা দেখানো, দয়া করে এদেরকে বিমান চালাতে দেওয়া হয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির পর ইয়েমেনের আকাশের উপরে কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। এই নিষেধাজ্ঞা কিন্তু সৌদি আরব তুলে নেয়নি। এখনো সমুদ্র এবং স্থলপথে নিষেধাজ্ঞা ওইভাবে কার্যকর রেখেছে। এর ভিতরে 2025 সালের মে মাসে ইসরায়েল, অর্থাৎ গত বছরের মে মাসে ইসরায়েল
ইয়েমেনের উপর ব্যাপক বিমান হামলা চালায় এবং সানা বিমানবন্দরের রানওয়ে আবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিমান চলাচলের অনেকটা অনুপযোগী হয়ে পড়ে। তারপরে এই যে গতকাল 3 জুলাই 2026 এই তারিখে ইরান একটি বেসামরিক বিমান পাঠিয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়, তাতে অসুস্থ ব্যক্তিদের নেওয়া হয়েছে। এখন এই অসুস্থ ব্যক্তি যারা ইয়েমেনের, বলা হচ্ছে ইয়েমেনের নাগরিক, আসলে তারা কোথা থেকে তাদেরকে আনলো এটা পরিষ্কার না। তা যেখান থেকে আনুক, যেভাবেই আনুক, ইরানি বিমান সেখানে অসুস্থ আহত ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেছে। যাওয়ার পরে তাদের সেই বিমানকে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধ বিমান। তখন ইয়েমেনের সেনারা কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়লে সৌদি যুদ্ধ বিমানগুলো পালিয়ে যায়। তারপরে ইরানের বিমান সেখানে ল্যান্ড করে এবং ল্যান্ড করার পর অসুস্থ রোগীদেরকে ইয়েমেনে নামায়। তারপরে ইয়েমেন থেকে আবার বেশ কিছু লোকজন যারা ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজায় যোগ দেওয়ার জন্য আসতে চান, তাদেরকে ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে ইরানের বিমান ইরানে ফিরে যায়। এই হলো মোটামুটিভাবে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরকার যুদ্ধ। ইয়েমেনের উপরে আকাশ নিষেধাজ্ঞা আরোপ, অর্থাৎ নো ফ্লাই জোন কার্যকর, এবং ইরানের পক্ষ থেকে সেটা ভেঙে দেয়া। এখন ইরান এবং ইয়েমেন আশা করছে, ইয়েমেনের পক্ষ থেকে একদম পরিষ্কার ঘোষণায় দেওয়া হয়েছে, এই যে ইরান নো ফ্লাই জোন কার্যকর যেটা ছিল সেটা ভেঙে দিল, এই ইরানের এই পদক্ষেপের পর এখন আমরা ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো, তা যাই হোক আর যেভাবেই হোক। অর্থাৎ সৌদি আরবকে এখন আর ইয়েমেন তোয়াক্কা করবে না। ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই অবরোধ যেটা ভেঙে দিল ইরান, সেটা আমরা বহাল রাখার চেষ্টা করব। আর সৌদি আরব যদি নতুন করে ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে আমরা সৌদি আরবের উপর হামলা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে এখন, সেটা হচ্ছে ইয়েমেনের প্রতিনিধি দলও ইরানে গেছে, সৌদি প্রতিনিধি দলও ইরানে গেছে, এবং সৌদি প্রতিনিধি দল ইরানে যাওয়ার পর যখন সর্বোচ্চ নেতার প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, তখন সেখানে কোরআন শরীফের এমন একটি আয়াত শোনানো হয়েছে সৌদি প্রতিনিধি দলকে, যেটা মূলত ইঙ্গিত করে যে সৌদি আরব এতদিন যে শত্রুদের সাথে, মুসলমানদের শত্রুদের সাথে বলা হচ্ছে যে বন্ধুত্ব করেছিল, সেই জায়গায় একটা সতর্কবাণী হিসেবে কাজ করবে পবিত্র কোরআন শরীফের এই আয়াত। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা আপনারা হয়তো সবাই অনেকে শুনেছেন। যাই হোক, তো সৌদি প্রতিনিধি দল ইরানে গেছে, ইরানের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক হবে, এবং এইরকম ঘোষণা দেওয়া হচ্ছে বা এরকম চিন্তা করছে সৌদি আরব যে সৌদি আরব এবং ইরান এখন থেকে বার্ষিক নানান ধরনের অনুষ্ঠান করবে। বার্ষিক বাণিজ্য মেলা হতে পারে, দ্বিপক্ষীয় সৌদি ইরান বাণিজ্য মেলা হতে পারে, সৌদি ইরান সাংস্কৃতিক মেলা হতে পারে, বুক ফেয়ার হতে পারে, নানা রকমের অনুষ্ঠান হতে পারে। এগুলো আস্তে আস্তে করবে। তার মানে হচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে। এবং আমরা গতকালকে কিন্তু আর একটা কথা বলেছিলাম যে সৌদি আরব 5টি সেকেন্ড হ্যান্ড বোয়িং বিমান দিয়েছে ইরানকে। এই বিমানটা পাওয়াও কিন্তু ইরানের জন্য নিষিদ্ধ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরান এই ধরনের বিমান পেতে পারে না। তো সৌদি আরব দিয়েছে, তার মানে দাঁড়াচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ককে এখন বিশেষভাবে মূল্য দিচ্ছে, মূল্যায়ন করছে। পরিবর্তিত পরিস্থিতির কারণেই মূলত হচ্ছে। তাই এই প্রেক্ষাপটে ইরান যেহেতু একেবারে সর্বান্তকরণে ইয়েমেনকে সাপোর্ট করে, এবং ইয়েমেনের বলা যে হয় যে আঞ্চলিক প্রক্সি ফোর্স, সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স যদি আমরা বলি তাহলে তো ইয়েমেনও তার ভিতরে একটা। তো সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স ইরানের ইয়েমেন, সেই ইরানের সাথে যখন সৌদি আরবের সম্পর্ক হয়, তখন আলটিমেটলি ইরান নিশ্চয়ই সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা মধ্যস্থতা করে দেবে এবং সম্পর্ক স্বাভাবিক হবে। কারণ ইয়েমেন আর সৌদি আরব তো একেবারে পাশাপাশি প্রতিবেশী দেশ। ফলে আশা করা যাচ্ছে এই যে পরিবর্তন, ইরান যুদ্ধের ভেতর দিয়ে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, এই ধারা ক্রমেই সামনে এগিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের অনেক সংকট কেটে যাবে। দ্বন্দ্ব, সংঘাত, সংশয়, অবিশ্বাস, অনাস্থা, এগুলো সব কেটে যাবে এবং এক পর্যায়ে এমন হবে যে প্রতিবেশী দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই সবার সাথে আশা করা যায় মিলে যাবে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে
তখন বাইরের শক্তির আর এখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না, প্রয়োজন হবে না। এবং এই দেশগুলো বলবে যে আমাদের প্রয়োজনে আমরা মিলে আছি, আমরা ভালো আছি, তোমরা যাও। অতএব মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তির উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে, এটা মোটামুটি ভাবে বলা যায়। আমরা আশা করছি যে বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটা শান্তির যে ধারা সূচিত হয়েছে, সেই ধারা পরিপূর্ণ হবে, পরিপুষ্ট হবে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আশা করি আলোচনা ভালো লেগেছে। আর আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাবার আগে আমি আপনাদের কাছে একটা মতামত জানতে চাই। এই যে ইরান ইয়েমেনের উপরে যে সৌদি জোটের বিমান নিষেধাজ্ঞা ছিল সেটা ভেঙে দিল, আপনারা কি ধারণা করেন যে এটা অব্যাহত থাকবে এবং সৌদি আরব আর ভবিষ্যতে ইয়েমেনে ইরানি বিমানকে বাধা দেবে না? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।